দর্শক, প্রতিদিন আমরা আমাদের এই দু চোখ দিয়ে এত সুন্দর এবং সহজভাবে পৃথিবীকে দেখছি, আমাদের দৈনন্দিন কাজকর্ম করছি। কিন্তু এই সহজভাবে দেখার পেছনে চোখে কত জটিল এবং সংবেদনশীল অবকাঠামো কাজ করছে, এই বিষয়ে কি কখনো ভেবে দেখেছি? দর্শক, চোখের এই জটিল কাঠামোরই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রেটিনা। কি এই রেটিনা এবং এর কাজ কি? আমি ডাক্তার মারজান দুজন গেস্ট এক্সপার্টকে নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব চোখের রেটিনা জনিত সমস্যা এবং সমাধান নিয়ে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত হেলথ শো ডক্টরস চেম্বারে, পাওয়ার্ড বাই ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দর্শক, আজকে আমরা কথা বলবো চোখের রেটিনা জনিত সমস্যা এবং সমাধান নিয়ে, এবং আমাদের সাথে জিটিভির স্টুডিওতে উপস্থিত আছেন দুজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মমিনুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, সিনিয়র কনসালটেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট রেটিনা, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট হসপিটাল, বাংলাদেশ। স্যার, আসসালামু আলাইকুম। জিটিভির স্টুডিওতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আরও আছেন মেজর ডক্টর রাজিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত কনসালটেন্ট, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, বাংলাদেশ। স্যার, আপনাকেও জিটিভির স্টুডিওতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আমি ডক্টর মমিনুল স্যারের কাছে একটু জানতে চাচ্ছি, আসলে রেটিনা জিনিসটা কি এবং স্যার আমাদের চোখে রেটিনার কাজটা কি? চোখের রেটিনা বলতে আমরা যেটা বুঝি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়। আমরা যেমন ক্যামেরার সাথে যদি তুলনা করি, ক্যামেরাতে যেমন আগে আমরা ফিল্ম ইউজ করতাম, যেটা পরবর্তী ছবি তোলার পরে ওয়াশ করতে হতো, ঠিক তেমনি চোখের ভিতর রেটিনা ওই ক্যামেরার ওই ফিল্মের মতন করে কাজ করে, যেখানে ছবি উঠে এবং পরবর্তীতে আমরা ব্রেনকে পাঠানো হয়, পরে আমরা দেখতে পারি। এবং এই রেটিনাতে যদি কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে দৃষ্টিটা অনেক কমে যায়, এবং এটা চোখের সেই অংশ যেটা কোনোভাবে পরিবর্তন করা যায় না। এটা একবার ড্যামেজ হয়ে গেলে এটা আবার আগের মতন কখনই আসে না। রাজিবুল ইসলাম স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে আপনারা চিকিৎসক হিসেবে রেটিনাতে কি কি ধরনের সমস্যা বেশি দেখছেন? রেটিনাতে অনেক ধরনের সমস্যাই আমরা পাচ্ছি, একদম জন্মগত সমস্যা থেকে শুরু করে অ্যাকুয়ার্ড কিছু সমস্যা, যে সমস্যাগুলো বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির কিছু রোগ, যে কারণে রেটিনাটা আক্রান্ত হয়। জন্মগত সমস্যার মধ্যে দেখা যায় যে জন্মগতভাবে রেটিনাটা তৈরি হয়নি, জন্মগত ত্রুটির মধ্যে এটা পড়ে। আবার কিছু কিছু রোগ আছে যে রোগের কারণে যে একটা ইনফেকশন হলো, গর্ভাবস্থায় একটা ইনফেকশন হয়েছে মায়ের, ওখান থেকে রেটিনা আক্রান্ত হতে পারে। এই ধরনের রোগীরা আমরা প্রায়শই আমাদের আউটডোরে পাচ্ছি এবং চিকিৎসা দিচ্ছি। আমি সাথে একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে আরও যেটা হচ্ছে হলো যে বয়সজনিত কারণেও রেটিনাতে কিছু সমস্যা হচ্ছে, যেমন এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন একটা টার্ম আছে। তারপর অনেকে যারা স্মোকিং করে কিংবা স্ট্রেসে থাকে, তার কারণে আমাদের রেটিনাতে কিছু সময় পানি জমে যায়, সেটাও একটা অন্যতম একটা কারণ। তারপর কিছু ইনফ্লামেশন, আমাদের ইউভিয়াইটিস একটা প্রদাহজনিত রোগ আছে, যার কারণে চোখের রেটিনাতে ইনফেকশন হতে পারে, চোখের রক্তনালীতে, রেটিনার রক্তনালীতে ইনফেকশন হয়ে ওখানেও চোখের দৃষ্টি, রেটিনা এবং দুইটা ড্যামেজ হতে পারে। ধন্যবাদ স্যার। আমি যদি স্যার একজন মানুষের জন্মের সময় থেকে শুরু করি, যেমন স্যার বললেন যে জন্মের সময় বা গর্ভাবস্থায় রেটিনার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে স্যার আসলে জন্মের সময় তো একটা বাচ্চা তো কমপ্লেন বলতে পারবে না, বা আসলে যারা সাধারণ মানুষ তারা বুঝবে না। সেক্ষেত্রে স্যার তখন কি করে বোঝা সম্ভব যে সেই বাচ্চাটা জন্মের সময় থেকে রেটিনার সমস্যা নিয়ে এসেছে? আমরা তো জানি স্যার, আসলে বাচ্চা হলে অনেক সময় শিশু ডক্টররা একটা অবজারভেশনে যান, কিন্তু সব জায়গায় কিন্তু আসলে স্যার এই স্কোপটা বা সুযোগটা নেই। সেক্ষেত্রে আসলে কিভাবে বোঝা সম্ভব? খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে গর্ভাবস্থায় তো আমাদের চোখের রেটিনা, ডক্টর রাজীব বললেন, যেমন আমাদের চোখের ভিতরে রেটিনা স্কার ফর্মেশন হয়, যেমন টক্সোপ্লাজমা নামে একটা রোগ আছে। বায়ের যদি টক্সোপ্লাজমা জাতীয় কোনো রোগ থাকে তাহলে বাচ্চার হতে পারে, কিংবা প্রিম্যাচিওর বেবি, যেমন যারা অপরিপক্ক যারা আছে, যারা আমাদের 34 সপ্তাহ আগে জন্মগ্রহণ করে এবং 2 কেজির নিচে ওজন থাকে, সেসব বাচ্চার রেটিনাটা প্রিম্যাচিওর থাকে, তাদের 1 মাসের মধ্যে চিকিৎসা না করলে চোখের দৃষ্টি সারা জীবন জন্য নষ্ট হতে পারে। আরেকটা ছিল চোখের জন্মগতভাবে চোখের টিউমার, রেটিনোব্লাস্টোমা যেটাকে বলি। এইটাও একটা মানে খুব খারাপ সমস্যা, যেটা হচ্ছিল আপনার গর্ভাবস্থায় পরেই, জন্মের পরে এই সমস্যাটা হয়। এবং সবচেয়ে বোঝার সবচেয়ে অন্যতম জিনিসটা হলো বাচ্চারা, আপনারা যে অনেক সময় ছবি তুলি, ছবির সময় চোখের মধ্যে চোখে সাদা কালোর মধ্যে একটা সাদা একটা
স্পট পাওয়া যায়, যেখানে ক্যাশ সাই চোখ বলি না আমরা, যে আমরা ছবি তুললে চোখের মধ্যে সাদা দেখা যাচ্ছে, কিংবা আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর সময় হেডলাইটের আলো যখন কোনো প্রাণী কিংবা কুকুর কিংবা গরু কিংবা কারো চোখে পড়লো দেখবেন, কিংবা ক্যাশে জ্বলে ওঠে একদম মাঝখানে সেন্ট্রাল ভাগটা সাদা হয়ে থাকে। ওটা হলো এই বাচ্চাদের যদি চোখের রেটিনা যদি কোনো সমস্যা থাকে ইনিশিয়ালি, মানে আপনি যদি ইনিশিয়ালি চান, তখন এই ক্যাশ কিংবা এটা লিউকোকোরিয়া বলি আমরা, যে চোখটা সাদা থাকে, মানে চোখের মনিটা সাদা দেখা যায় ছবি তুলতে গেলে, কিংবা মারাও খেয়াল করতে পারে, বাবা খেয়াল করতে পারে। আর পরবর্তীতে ডে বাই ডে বাচ্চারা চোখের বারবার পিটপিট করে, চোখ কচলায়, দেখার চেষ্টা করে, আস্তে আস্তে যখন বড় হবে দেখা যাচ্ছে বারবার টিভির সামনে যাচ্ছে, বা আপনি পিছিয়ে বসাচ্ছেন, আস্তে আস্তে বাচ্চাটা সামনে টিভির সামনে চলে যাচ্ছে, বারবার চোখ কচলায়, ভাবলে যে কচলালে হয়তো ভালো পরিষ্কার দেখতে পারবে, সেই সিচুয়েশনগুলো ডেভেলপ করে। এগুলো আস্তে আস্তে বুঝে আস্তে আস্তে আগাতে হবে। তখন চোখের পাওয়ার ঠিক আছে কিনা, পাওয়ার ঠিক না থাকলে পাওয়ারটা কেন ঠিক না সেটার জন্য রেটিনা পরীক্ষা করতে হবে। এটা আমাদের ডে বাই ডে। কিন্তু গর্ভাবস্থায় যেটা ডক্টর রাজীব বললেন যে আমাদের কিছু সমস্যা হয়, সেটা অন্যতম যে এই তিনটা ইম্পর্টেন্ট। স্যার, আপনি যেহেতু রেটিনার জন্মাবস্থায় একটা সমস্যা হিসেবে টক্সোপ্লাজমা গন্ডারের কথা বলছিলেন, সেক্ষেত্রে মনে হয় একজন মায়ের আসলে ভ্যাকসিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কনজেনিটাল টক্সোপ্লাজমা বলি আমরা, যেটা বাইল্যাটারাল হয়, এবং এই জন্য আপনি দেখবেন যে থার্ড ট্রাইমেস্টারে মনে হয় গাইনোকোলজিস্টরা মাকে টর্চ টেস্ট দেওয়া হয়, তার এটা আগে থেকে প্রিভেনশনের জন্য। এবং টক্সোপ্লাজমা পজিটিভ থাকলে ওই ক্ষেত্রে বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে, কিংবা জন্মের পরেও বাচ্চাদের হাইড্রোকেফালাস কিংবা চোখের রেটিনাতে সমস্যা হতে পারে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো বাচ্চাদের বিষয়টা জানলাম, বড়দের ক্ষেত্রে রেটিনার যে কোনো সমস্যা হলে তারা কি ধরনের উপসর্গ আসলে বুঝতে পারবে? রেটিনা আসলে একটা অনেক বড় জায়গা। রেটিনার মূল কাজ হলো দেখা, দৃষ্টি, যে ছবিটা তৈরি, যেটা মোমিন স্যার বলেছেন। এখন একজন বয়স্ক ব্যক্তি বা একজন অ্যাডাল্ট পারসন যখন রেটিনার সমস্যাতে আক্রান্ত কোন জায়গাটা রেটিনা অসুস্থ হয়েছে বা কোন জায়গাটা রোগাক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করবে উপসর্গটা কি হচ্ছে। যেমন একটা রেটিনা ডিজেনারেশন ডেভেলপ করেছে, রেটিনাটা ছিঁড়ে যাবে, ডিটাচমেন্ট হবে তার আগ মুহূর্তে, এই ধরনের রুগীদের ক্ষেত্রে উপসর্গ আসে যে ও একটু বিদ্যুতের চমকের মতো দেখে, অথবা চোখের সামনে মাছির মতো বা ছায়ার মতো দেখে। একজন বয়স্ক মানুষ, তার চোখে রক্তক্ষরণ হচ্ছে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে, এই ধরনের মানুষ চোখের সামনে ছায়া দেখবে, অথবা একটু আঁকাবাঁকা দেখবে, যে আমি একটা লাইন আঁকাবাঁকা দেখছি। একজন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, যার রেটিনার ঠিক মাঝখানটা স্পর্শকাতর অংশ, ফোভিয়া যেটাকে আমরা বলি, ওটা আক্রান্ত হয়েছে, ওই ব্যক্তি দেখবে যে আমি মাঝখানে কিছু দেখছি না, কিন্তু আশেপাশে দেখছি। আমি একজন, যেমন আমি আপনার চেহারা দেখছি কিন্তু আপনার চেহারাটা দেখছি না, কিন্তু আপনার আশেপাশে চুল, হাত, এগুলো সবই দেখতে পাচ্ছি। এই ধরনের একটা উপসর্গ নিয়ে আসবে। আর একজন ইয়ং মানুষ, হয়তো স্মোকিংয়ের হিস্ট্রি আছে, স্ট্রেসে থাকে, তা সিএসসিআর একটা ডিজিজ মোমিন স্যার বলেছেন, যে রেটিনার লেয়ারের মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন জমা হয়, পানি জমা হয়। তো উনি দেখবেন যে আমি সব লাইন বাঁকা দেখছি, একটু হেজি দেখছি, অথবা মাঝখানটা কেমন যেন একটা পর্দার মতো মনে হচ্ছে, এ ধরনের বলবে। আবার কিছু কিছু রোগ আছে, যেমন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি শুরুর দিকে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি শুরুর দিকে, কোনো উপসর্গেই বলবে যে না আমি কিছুই তো বুঝতে পারছি না, সবই তো ভালো আছে, ভালো দেখছি। এই ধরনের রোগীগুলো আসলে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, কারণ আমরা রোগীকে বলি যে আপনার চিকিৎসা দরকার, কিন্তু রোগী তো বলে না আমি তো সব ভালো দেখছি, কোনো অসুবিধা তো হচ্ছে না। তো এই জন্য মানে এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আসলে খুব মানে আমাদেরকে বুঝাতে, কাউন্সেলিং করতে খুব ডিফিকাল্টি ফেস করতে হয়, যে না আপনি আসলে রোগাক্রান্ত এবং আপনার চিকিৎসার প্রয়োজন আছে। এটা আমাদের দেশে স্যার মানুষের একটা কমন নেচার, সমস্যা না হলে আসলে কেউ চিকিৎসা নিতে চায় না। এটা একটা সমস্যা আছে আমাদের দেশে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, খুবই বার্নিং একটা টপিক হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আমার মনে হয় আমাদের দেশে এখন এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক। আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত শুনবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, ইউনিরো ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে দেখছেন ডক্টরস চেম্বার। কথা বলছি রেটিনার জনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। কথা বলছি রেটিনার সমস্যা এবং সমাধান নিয়ে। স্যার, বিরতির পূর্বে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কথা যেমন স্যার বলেছেন, এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা আসলে কি, এবং ডায়াবেটিক রোগীদেরই কেন আসলে এই রেটিনার সমস্যাটা হচ্ছে? ডায়াবেটিসের সাথে এটার কি সম্পর্ক? শুধু রেটিনা না, কিডনিতেও ইনভলভ করে, যেখানে আমাদের মাইক্রো ক্যাপিলারিজ আছে, ছোট ছোট ব্লাড ভেসেল, সেই জায়গাগুলোতে ইনভলভ হয়। আপনি যেমন আমাদের চোখের রেটিনাতে অনেক অসংখ্য মাইক্রো ক্যাপিলারিজ আছে, ছোটো স্মল ভেসেল আছে,
এই ডায়াবেটিস পেশেন্টরা ওই ভ্যাসেলগুলোর লেয়ারগুলোকে মানে যেটা বলা হয় পর্দাটাকে, মানে আমাদের যেই প্রলেপটা আছে ওটাকে ইনভলভ হয়, যেটা আস্তে আস্তে নষ্ট করতে থাকে, আস্তে আস্তে ড্যামেজ করতে থাকে, এবং ফার্দার ওইখানে কিছু মাইক্রো অ্যানিরিজম তৈরি হয়, কিছু অনেক সময় ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। এটা হলো আস্তে আস্তে শুরু হয়। বাট ইনিশিয়ালি যদি আপনি একজন ডায়াবেটিস রেটিনোপ্যাথি পেশেন্ট, যদি কীভাবে বুঝবে সে তার ডায়াবেটিস রেটিনোপ্যাথির কারণে আমার চোখে সমস্যা হতে পারে, ইনিশিয়ালি ডায়াবেটিস রেটিনোপ্যাথি পেশেন্টদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তার ডায়াবেটিসের নিয়ন্ত্রণ আছে কি না, র্যাপিডলি ফ্ল্যাকচুয়েশন করে কি না। আপনি নিয়ন্ত্রণ আছে কিন্তু মাঝে মাঝে সাডেন সার্চ হয়, হ্যাঁ ওঠানামা করছে। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছিল পেশেন্টের ট্রাইগ্লিসারাইড লেভেল, কোলেস্টেরল লেভেল। আমরা এটা কিন্তু ডায়াবেটিস চেক করি কিন্তু আমাদের কোলেস্টেরল লেভেল, ট্রাইগ্লিসারাইড লেভেলটা আমরা চেক করি না, কারণ টিজিটা কিন্তু অনেকটা আপনি কার্বোহাইড্রেটের সাথে সম্পৃক্ত, আর কার্বোহাইড্রেট ইজ এ গ্লুকোজ। তা আমরা এই যে এটার সাথে একটা সিনক্রোনাইজ করে আমাদের চিন্তা করতে হয়। ডায়াবেটিস পেশেন্টদেরকে অবশ্যই প্রথমে যখন হবে তাদেরকে রেগুলার 6 মাস অন্তর অন্তর কিংবা 1 বছর পর রেটিনার চেক আপ করতে হবে। কারণ রোগীরা মাঝে মাঝে বুঝতে পারে হঠাৎ করে গ্লুকোজ লেভেল অনেক বেড়ে গেছে, ওই সময় কিছু সময়ের জন্য ঝাপসা দেখছে, আস্তে আস্তে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু ও ভাবছে যে আমার হয়তো বা কোনো কারণে স্ট্রেসের কারণে কম দেখছি, কিংবা প্যানিক অ্যাটাক থেকে, কিংবা কোনো ঘুম কম হয়েছে, কিন্তু এটা মূল্যায়ন করছে না। কিংবা ওই যে যেটা বললো হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে, ডক্টর রাজীব বললেন, হঠাৎ করে ফ্লোটার্স হচ্ছে, সামনে মাছি ঘোরাফেরা করছে, এগুলো কিন্তু অ্যালার্মিং সাইন। এগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। যখনই হবে নিজেকে চেক করতে হবে যে আমার ব্লাড টেস্ট করে দেখতে হবে আমার ব্লাডের মধ্যে কোনো সমস্যা আছে কি না। যদি হয়, এখন কিন্তু আগে যেমন 50-60 বছর যে বয়সে যে ডায়াবেটিস হতো, এখন কিন্তু 30-40 বছরের বয়সেই আমাদের ডায়াবেটিস পেশেন্ট পাচ্ছি অনেক বেশি। এবং যারা এই যে ডায়াবেটিস পেশেন্ট তাদের রেটিনাটা সমস্যা বেশি হচ্ছে, বিকজ ডিউরেশন একটা বড় ফ্যাক্টর। ডিউরেশন, আপনি যত বছর ডায়াবেটিস, আপনি মনে করেন অনেক কন্ট্রোল করে আছেন, কিন্তু আপনি ডায়াবেটিস অনেক বছর ধরে আপনি শরীরে আছে, আপনি যতই কন্ট্রোল করেন না কেন, আপনার একটা সময় কিন্তু ডায়াবেটিস ডেভেলপ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। যার 50 বছর বয়সে ডায়াবেটিস হয়েছে তার সে 30 বছরের বয়সে যার ডায়াবেটিস তার বেশি হওয়ার সম্ভাবনা বেশি। যদি আমি রোগীদেরকে এইভাবে বুঝাই যে আমি মনে করেন গ্রামে বড় হয়েছি, গ্রাম থেকে শহরে এসে আমাকে বড় কিছু হতে হলে অনেক স্ট্রাগল করতে হবে, আর যারা শহরে থাকে তাদের স্ট্রাগলটা একটু কম হতে পারে তুলনামূলকভাবে গ্রামের চেয়ে। ঠিক তেমনি ডায়াবেটিস রোগীদের যখন 30 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে, আর যার 50 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়ে, তাহলে আমাকে 30 বছর ডায়াবেটিস রোগীদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে টু কন্ট্রোল দ্য ডায়াবেটিস, সো দ্যাট এখান থেকে চোখে রক্তক্ষরণ হতে পারে, চোখে রক্তনালী ছিঁড়ে যেয়ে রেটিনা ডিটাচমেন্ট হতে পারে, এবং এই ফার্দার যেই প্রসেসগুলো এগুলো চোখের দৃষ্টি খুব অল্প সময়ের মধ্যে ড্যামেজ করে ফেলতে পারে যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে আর সঠিক সময়ে সঠিক চিকিৎসা জানা হয়। স্যার, ডায়াবেটিক রোগীদেরই কিন্তু আমরা বেশি শুনি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় বা চোখে ছানি পড়ারও একটা সমস্যা হয়। আপনি যেমন বলেছেন যে এগুলো প্রিভেন্ট করার জন্য 6 মাস পর পর তারা ডায়াবেটিকটা চেক আপ করবে এবং চোখের একটা পরীক্ষা করা উচিত। সঠিক। তো সেই চেক আপটা করলে কি রেটিনার সমস্যার সাথে সাথে চোখে ছানি পড়ছে কিনা এটাও কি তারা জানতে পারবে? অবশ্যই। আমরা যখন চোখ দেখি তখন আমরা চোখের আমরা রেটিনা স্পেশালিস্ট দেখে আমরা শুধু রেটিনা দেখি, নট লাইক দ্যাট। আমরা কিন্তু চোখের সম্মুখ ভাগ থেকে একদম পশ্চাৎ পিছনের সম্পূর্ণ পার্টটাই আমরা দেখি। যেখানে যেখানে সমস্যা, যদি ডায়াবেটিস চেক করতে গিয়ে যদি চোখের পেশেন্টের প্রেশার জনিত সমস্যা থাকে, যদি গ্লুকোমা থাকে, তাহলে আমাদের গ্লুকোমা স্পেশালিস্ট আছে, তাই গ্লুকোমা ডাক্তারকে পাঠাই। তারপর আমরা ক্যাটারেক্ট যদি থাকে, আমরা নিজেরাও ক্যাটারেক্ট করছি, যদি ডায়াবেটিসের সাথে ক্যাটারেক্টের যদি একসাথে হয় তাহলে আমরাই করে দিচ্ছি। ক্যাটারেক্ট থাকলে দেখা যাচ্ছে, আবার কর্নিয়াতে যদি কোনো প্রবলেম থাকে কর্নিয়া স্পেশালিস্টের কাছে আলাদা আলাদা ভাগ আছে আমাদের প্রতি চোখের ডাক্তারদের। যেমন আপনারা পালমোলজিস্ট বলা হয়, রিমেটোলজিস্ট বলা হয়, এন্ডোক্রাইনোলজিস্ট বলা হয়, চোখেরও কিন্তু ভাগ আছে। হ্যাঁ, সুতরাং ওইভাবে আমরা চেক করি। এবং আপনি যেটা বললেন 6 মাস অন্তর অন্তর, আমরা 6 মাস অন্তর অন্তর তাদেরকেই বলি যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। একজন ভালো মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আছে তাদেরকে যদি রেটিনাতে কোনো সমস্যা না থাকে 1 বছর পর পর করলেও কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ডায়াবেটিস ধরা পড়ে এবং ডায়াবেটিস জন্য রেটিনোপ্যাথির আর্লি সাইন যদি পায় তাহলে 6 মাস, যদি বেশি সাইন থাকে 3 মাস, যদি আরও বেশি থাকে 2 মাস, নাহলে আরও বেশি যদি থাকে প্রতি মাসে তাকে রেটিনা স্পেশালিস্টের মাধ্যমে রেটিনা চেক আপ করা উচিত এবং ডিপেন্ড অন স্টেজ তাদের ট্রিটমেন্ট করা উচিত। ডক্টর রাজিবুল ইসলাম স্যার, আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিন্তু এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন একটা কথা বলেছেন, কঠিন একটা টার্ম স্যার আমাদের জনসাধারণদের জন্য, এইটার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। এটা নামটাই সেলফ এক্সপ্লেনেটরি আসলে, যে এজ রিলেটেড মানে এটা হলো বয়সজনিত সমস্যা। আমাদের যেমন বয়স যখন বাড়ে আমাদের শরীরের কর্মক্ষমতা কমতে থাকে, আল্লাহ আমাদের এইভাবেই সৃষ্টি করেছেন। চোখের ব্যাপারটা যদি আমি বলি, যে
আমাদের বয়স 40 হয়ে গেলে আমাদের কাছে দেখার ক্ষমতাটা কমে যায়, তখন আমাদের রিডিং গ্লাস লাগে। এবং বয়স যতই বাড়তে থাকে ছানি পড়া শুরু করে, ছানিটা গাঢ় হয়, কাছে দেখতে অসুবিধা হয়। একই রকমভাবে রেটিনার কিছু অসুবিধা হয়। রেটিনারি যেই অসুবিধাটা, এটা হলো এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, বার্ধক্যজনিত ম্যাকুলার ডিজেনারেশন। এখানে যেহেতু বয়স বাড়ছে, রেটিনার কার্যক্ষমতা আস্তে আস্তে কমছে, আমাদের সূর্যের আলোতে একটা উপাদান হলো ইউভি রে। এই আলট্রাভায়োলেট রে যখন আমাদের রেটিনাতে যায়, রেটিনাতে যাওয়ার কারণে আমাদের রেটিনার সেলগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তখন কিছু অনিয়ন্ত্রিত ব্লাড ভেসেল বা রক্তনালী তৈরি হয়। এই জিনিসটার নামই হলো এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এটা কখনো কখনো রক্তনালী তৈরি হয়ে রক্তপাত হতে পারে, কখনো কখনো রক্তনালী না তৈরি হয় কিছু গ্র্যানুলার ডিপোজিটের মতো হতে পারে। দুটো ভ্যারাইটি আছে। এটা আমরা যখন দেখে দুটো ভ্যারাইটির চিকিৎসাও দুরকম। সাধারণত আমাদের দেশের মানে আমাদের জনসংখ্যার বা আমাদের উপমহাদেশের যদি জনসংখ্যা আমরা চিন্তা করি, 50 থেকে 55 বছর হয়ে গেলেই এটা উপসর্গগুলো শুরু হতে থাকে। কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন বা আমেরিকান ওদের এর দিকে চিন্তা করি, এপিডেমিওলজি চিন্তা করি, ওদের দেখা যায় যে 65-70 তারপরে এটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাস একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস। কারণ কিছু কিছু জিনিস আসলে আমরা অভ্যস্ত না খেতে, যেমন সামুদ্রিক মাছ আমরা খেতে অভ্যস্ত না, আমরা চিজ খেতে অভ্যস্ত না, আমরা স্নেইল যেটা শামুক যেটা এগুলো খেতে অভ্যস্ত না, যেটা মেডিটেরিয়ান ডায়েট বা আমেরিকানরা ওয়েস্টার্নরা তারা এটাতে খুবই অভ্যস্ত থাকে। তো এখানে কিছু উপাদান থাকে, কিছু খনিজ উপাদান যেমন জিঙ্ক থাকে, ম্যাঙ্গানিজ থাকে, যেগুলো আমাদের রেগুলার ডায়েটে অনুপস্থিত। এই জন্য আমাদের দেশে আমরা কিন্তু খুব 50 বছরের পরই আমরা পাচ্ছি। ইভেন আরও কম বয়সেও পাওয়া যায়, বিশেষ করে যারা স্মোকিং করে, যারা তামাক চিবায়, পানের সাথে জর্দা খায়, তাদেরও এটা হতে পারে। এমনও হয়েছে যে আমরা 35-40 বছরও পাচ্ছি। তো এই জন্য এটা যে এইজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যে শুধু বার্ধক্যজনিত তা না, বয়স হওয়ার আগেও এটা হতে পারে। স্যার, চোখের যে কোনো সমস্যা বলা হলেই প্রথমেই সবার যেটা ভয় কাজ করে যে অন্ধ হয়ে যাব কিনা, চোখে আর দেখবো কিনা। আজকে যেহেতু আমরা রেটিনার সমস্যা নিয়ে আলোচনা করছি, রেটিনার সাথে আসলে অন্ধত্বের কোনো সম্পর্ক আছে কিনা এটা নিয়ে আপনার কাছে শুনবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, আমরা দেখছি চোখের রেটিনাজনিত সমস্যা এবং তার সমাধান পাওয়ার্ড বাই ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। স্যার, আজকে আপনারা রেটিনা নিয়ে দুজনেই কিন্তু অনেকগুলো সমস্যার কথা আমাদেরকে জানালেন। যেটা আমি শুরুতে বলছিলাম বিরতির পূর্বে, যে রেটিনার সাথে আসলে অন্ধত্বের কোনো কানেকশন আছে কিনা, এই যে রেটিনাল ডিটাচমেন্ট বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটার এন্ড রেজাল্ট হিসেবে কি আসলে একজন মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারে কিনা? রেটিনা ডিটাচমেন্টের আরেকটা অন্যতম কারণ হচ্ছে মনে করেন যাদের হাই মায়োপিয়া, যারা অনেক মায়োপিয়া মানে মাইনাস পরের চশমা পড়ে, হাই মায়োপিয়া কিংবা অনেক সময় অল্প মায়োপিয়াদেরও হয়, তাদের রেটিনাতে কিছু ডিজেনারেশন থাকে, ডিজেনারেটিভ চেঞ্জ থাকে। রেটিনার চারপাশে পেরিফেরিতে কিছু পাতলা জায়গা থাকে, যেই জায়গাটা অনেক সময় পাতলা জায়গা, যেটা হলো কাপড় যেমন হয় পাতলা হলে ওখানে ছিঁড়ে যায় কিন্তু ফেসে যায়, ঠিক রেটিনাটা ওরকম হালকা ফেসে যেতে পারে এবং চোখের সামনে যে ভিট্রিয়াস জেলগুলো, ওই পানিগুলো রেটিনার পিছনে চলে যায় এবং রেটিনার ডিটাচমেন্ট হয়ে যেতে পারে। সো এই মায়োপিয়া পেশেন্টদের আমরা একটা চান্স থাকে রেটিনা ডিটাচমেন্ট হয়ে দৃষ্টি চলে যাওয়ার, বাট এটারও সার্জারি করে সমাধান করা যাবে, কিন্তু আগের মতন কখনোই হতে চায় না। কারণ বিকজ ইট ইজ লাইক ইট মোবাইল ফোন টাচ স্ক্রিনের মতন, একবার ভেঙে গেলে আগের মতন কখনোই হয় না। ঠিক ওই জিনিসটাই হলো চোখের রেটিনাটা। আর ডায়াবেটিসের সাথে যেটা বললাম, এই যে যেটা ডায়াবেটিসের কারণে চোখে রক্তক্ষরণ হচ্ছে, তারপর রেটিনা ডিটাচমেন্ট হচ্ছে, এটা যদি উপযুক্ত সময় যদি আমরা ইঞ্জেকশন থেরাপি, লেজার থেরাপি দিয়ে যদি এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, সাথে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ থাকে, তাহলে দৃষ্টি হারানোর কোনো সম্ভাবনা নাই, যদি সে নিজের প্রতি একটা যত্নশীল হয়। তারপর উচ্চ রক্তচাপ একটা কারণ। উচ্চ রক্তচাপের সাথে যদি তার কোলেস্টেরল লেভেল বেশি থাকে, ট্রাইগ্লিসারাইড লেভেল থাকে, তাহলে চোখে একটা স্ট্রোক হতে পারে, যেটা আই স্ট্রোক বলি। রেটিনার কোনো রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে, কিংবা একটা রক্তনালী আরেকটা রক্তনালীকে চাপ দিয়ে ব্লক হয়ে যেতে পারে এবং ওই জায়গাটা তখন সাডেন দৃষ্টি চলে যায়। এগুলো হচ্ছে সাডেন। আর ডায়াবেটিস হচ্ছিল ধীরে ধীরে নষ্ট হয়, আর স্ট্রোকটা হচ্ছিল সাডেন হেমোরেজ হচ্ছে। স্যার, এতক্ষণ তো আসলে কিছু সমস্যার কথা শুনলাম, এবার একটু আশার কথা শুনতে চাই। আসলে আমাদের দেশে এই যে রেটিনা জনিত সমস্যাগুলোর আধুনিক কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে?
উন্নত বিশ্বে যত ধরনের চিকিৎসা আছে সব কিছুই আমাদের দেশে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, একমাত্র বায়োনিক আই ছাড়া। এটা উন্নত বিশ্ব সব জায়গায় অ্যাভেলেবল না, আমাদের দেশে অ্যাভেলেবল না, বাট এর বাইরে যত ধরনের সার্জারি আছে, আমরা যদি সার্জারি চিন্তা করি, আমরা যদি ইনজেকশন চিন্তা করি, আমরা যদি ওষুধ চিন্তা করি, সব কিছু আমাদের দেশে এখন অ্যাভেলেবল। বিশ্বের সবচাইতে আধুনিক যে ইনজেকশনটা আছে ভ্যাবিসমোনাম, এটা আমাদের দেশেও চলে আসছে এবং উন্নত বিশ্বে যখন আসছে আমাদের দেশে ঠিক তার 1 মাস পরেই চলে আসছে। যদি আমরা চিন্তা করি যে অপারেশনের কথা, টেকনোলজির কথা, যত ধরনের ইনভেস্টিগেশন আছে, ওসিটি এনজিওগ্রাম, ফান্ডাস ফ্লোরসেন এনজিওগ্রাম, কালার ফান্ডাস, হোয়াইট ফিল্ড, সব কিছু কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল এখন। হ্যাঁ, খরচটা একটু বেশি, এটা মাথায় রাখতে হবে যে টেকনোলজি যখনই আমি আধুনিক একটা কিছু নিয়ে আসবো, এটার একটা খরচ আছে। তারপরও আমরা আমাদের দেশে অনেক হাসপাতাল আছে যেখানে আমরা কম খরচে এগুলো প্রোভাইড করতে পারছি বা পেশেন্টদেরকে। স্যার, আপনি যে ইনজেকশনগুলোর কথা বলছিলেন একটু বেশ এক্সপেন্সিভ, এগুলো কি আমাদের দেশে যে চোখের চিকিৎসার সরকারি ইনস্টিটিউটগুলো আছে এখানে কি অ্যাভেলেবল কিনা? সবগুলো অ্যাভেলেবল না, কিছু আছে অ্যাভেলেবল, কিছু অ্যাভেলেবল না, কারণ এটা আসলে সরকারের পক্ষেও একার পক্ষে সম্ভব না। যদি আমরা চিন্তা করি যে একটা নাম বলেছি আমি একটা ইনজেকশনের, এটার একটা ডোজের দাম পড়ে 45,000 টাকা, তাও এটা হলো সাবসিডাইজড রেটে, কারণ যেই কোম্পানি এটা নিয়ে এনেছে আমাদের দেশে তারা সাবসিডাইজড রেটে এটা আমাদেরকে দিচ্ছে। এখন একজন রুগীকে যখন আমরা একটা ইনজেকশন দিই, এটা একটা ডোজ আছে যে 1 মাস পর পর 3টা বা 4টা এটা লোডিং ডোজ, এরপরে মেনটেনেন্স ডোজ আছে। তো একজন রোগীর পিছনে এই পরিমাণ খরচ করা একজন সরকারের পক্ষে সম্ভব না। কিছু কিছু ওষুধ আছে যেগুলো একটু কম দাম, আমাদের দেশে প্রডিউস হয়, এই ধরনেরও ওষুধ আছে, ইনজেকশন আছে, যেগুলো সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেলেবল আছে এবং অনেক কম খরচে কিছু কিছু ক্ষেত্রে বিনা পয়সা এটা দেওয়ার সুযোগ আছে। বাহ, এটা কিছুটা হলেও একটা আশার বাণী আমরা পেয়েছি স্যার। স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি কিন্তু শুরুতে আমাদের ছোট বাচ্চাদের একটা রেটিনার সমস্যার কথা বলেছেন, রেটিনোব্লাস্টোমা। এটা যেহেতু একটা টিউমার স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাই, টিউমার হলেই তো একটা অপারেশনের একটা বিষয় চলে আসে, বা বাচ্চার মায়েদের বা বাবার একটা চিন্তা থাকে যে আমার বাচ্চা কি আসলে আর চোখে দেখতে পাবে বড় হলে। তো এই রেটিনোব্লাস্টোমার চিকিৎসাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমি রেটিনোব্লাস্টোমার সাথে বাচ্চাদের দুইটা রোগ নিয়ে একটু অ্যাড করে বলবো। রেটিনোব্লাস্টোমা হচ্ছে টিউমার, যখন এটা মানে এটা একটা কার্সিনোজেনিক, মানে একটা টিউমার। এটা যখন হবে, যদি আর্লি স্টেজে যদি পাওয়া যায় তাহলে আমাদের আইবলটাকে সেভ করতে পারি। যদি একটু লেট স্টেজে আসে, অনেক সময় রোগী বাবা মারা বুঝতে পারে না, কারণ সকলে ওই যেটা বললো যে আমাদের দেশে তো রেটিনা স্পেশালিস্টের পরিমাণ অনেক না এত মানুষের জন্য। যদিও আমরা ইস্পাহান ইসলামী আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আমরা রেটিনা ডক্টর আলহামদুলিল্লাহ সফলতার সাথে তৈরি করছি, আমাদের এখানে 18 মাসের ট্রেনিং করা হয়। বাট রেটিনোব্লাস্টোমার যে পেশেন্টগুলো, সেগুলো আমাদের যদি আর্লি আসে, আমরা লেজার থেরাপি প্রথমে দেওয়ার চেষ্টা করি। লেজার থেরাপি দেওয়ার পরে কেমোথেরাপি, আমাদের অকুলার অনকোলজি একটা ডিপার্টমেন্ট আছে, তাদের মাধ্যমে আমরা একটা গ্রুপ একটা চিকিৎসায় যাই, যে বোর্ড করে যে আমাদের কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি। যদি এরপরও যদি না হয়, ওই পেশেন্টের চোখটা আমরা রাখতে পারি না, বিকজ এই টিউমার যদি চোখে থেকে যায়, উইদিন 10 ইয়ার্সের মধ্যে বাচ্চার জীবন চলে যেতে পারে। বিকজ আপনি একটা ক্যান্সার সেল চোখে শরীরের মধ্যে আছে, তাহলে কিন্তু তার জীবন থাকবে না। তো রেটিনোব্লাস্টোমার ট্রিটমেন্ট যদি আর্লি স্টেজে পাওয়া যায়, ওই যে প্রতিটা কথাটা বললাম যে সব কিছু যদি আমরা আর্লি পাই তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্টটা আছে, কিন্তু যখন লেট স্টেজ আসে এটা কিছুই করার থাকে না। এর সাথে আরেকটা জিনিস বলবো, যেটা আমি বলেছি আরওপি, রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি, যাদের বয়স 35 সপ্তাহের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করে এবং যাদের ওজন 2 কেজির নিচে হয়, এইটা বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক কাজ করার আছে, যেটা আমরা আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় এই আরওপি, রেটিনোপ্যাথি প্রি ম্যাচুরিটি, এই কাজটা করা হয়। কারণ হচ্ছে এটা যদি 1 মাসের মধ্যে ট্রিটমেন্ট না নেওয়া হয়, সত্যি কথা তার সারা জীবনের জন্য অন্ধ হবে, এটা কনফার্ম। যদি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি থাকে এবং 1 মাসের মধ্যে যদি তার সঠিক চিকিৎসা, আমি কথা 2বার কেন বলছি, বিকজ এটা আসলেই আপনি চিন্তা করেন, একটা বাচ্চা জন্মের পরেই সে অন্ধ, এবং গ্রামে গঞ্জে কিন্তু অনেক বাচ্চারা দেখা যাচ্ছে পেরিফেরিতে দেখা যাচ্ছে 35 সপ্তাহের আগে বাচ্চা জন্মগ্রহণ করে ফেলছে। আগে এই রোগটা কেন ছিল না, যদি এটা একটা কোশ্চেন আসতে পারে। আগে আমাদের বাংলাদেশে মেডিকেল চিকিৎসায় এতটা উন্নতি ছিল না, 35 সপ্তাহের আগে জন্মগ্রহণ করা বাচ্চাগুলো বেশি দিন বাঁচত না। এখন এর চেয়ে কম সপ্তাহের বাচ্চাগুলোতেও আমাদের নিওনাটালিস্ট যারা শিশু বিশেষজ্ঞরা, তারা মানে সফলতার সাথে আল্লাহর অশেষ রহমতে তাদেরকে সেভ করতে পারছে। তখন এটা সেভ করতে গিয়ে চোখের রেটিনা যে প্রিম্যাচিউর, সেই জিনিসটা খেয়াল করা হয় না, যার কারণে তারা রোগীটাকে সেভ করার পরে যখন চোখে কম দেখা শুরু করে তখন আমাদের কাছে আসে।
কিন্তু আমাদের এটা 1 মাসের মধ্যে করতে হবে এবং 1 মাসের মধ্যে আমরা দরকার হলে লেজার ইঞ্জেকশন দিয়ে রোগীটাকে বাচ্চাটাকে রিহ্যাবিলিটেট করা, যে আমার সে যেন একা চলাফেরা করতে পারে, কারোর উপর জানি মুখাপেক্ষী না হয়। যেটা আমরা ডায়াবেটিস রোগীদের কিন্তু একই কথা বলি যে আপনার চোখের অবস্থা এমন হয়ে গেছে, আমরা অপারেশন করব, কিন্তু আপনি একা যেন চলাফেরা করতে পারেন সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে। সো বাচ্চাদের এই দুইটা জিনিস আমাদেরকে খুব মনে রাখতে হবে। আর আপনার রেটিনার যেই সম্পূর্ণ জিনিসটা, সম্পূর্ণটাই হচ্ছে হলো সচেতনতা। আপনি যত সচেতন করবেন মানুষদেরকে, তত আপনি ইউল বি গেইনার। এটা হলো মেইন কথা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা তো স্যারের কাছে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং আপনারা এত ব্যস্ততার মাঝেও দুইজন আজকে আমাদেরকে জিটিভি স্টুডিওতে সময় দিয়েছেন, যার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। স্যার, আপনার কাছে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে তারা যাতে তাদের এই চোখ ভালো রাখতে পারে এবং রেটিনার সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে কিছু উপদেশ যদি দেন। তো আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা বয়স 40 হয়ে গেলে অবশ্যই 6 মাস পর পর চোখের ডাক্তার, শুধু চোখের ডাক্তার না, একজন মেডিসিন ডাক্তার, একজন ইএনটি ডাক্তার, একজন ডেন্টিস্ট, সবাইকে দেখাবেন। দেখাতে হবে নিজের স্বার্থেই, যে আমি যাতে সুস্থভাবে বাঁচতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দৃষ্টিশক্তি হারালে আসলে কেমন লাগতে পারে এটা যে ভুক্তভোগী সেই জানে। আমরা কিন্তু কখনোই চাই না কোনো অবহেলার কারণে আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে যাক। চোখের যে কোনো ধরনের সমস্যা বুঝতে পারলে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং চোখের যে কোনো সমস্যা এবং সমাধান জানাতে প্রতি শুক্রবার সকাল 9টায় জিটিভির পর্দায় আমরা তো আসছি। দর্শক, আগামী পর্বে চোখের আরও কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততদিন পর্যন্ত নিজের চোখের যত্ন নিন, অন্যকেও চোখের যত্ন নিতে উৎসাহিত করুন।